আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচনে সকল ভোটারের ভোটাধিকার নিশ্চিত করাই একমাত্র চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। এছাড়া মানুষ যেন অতীতের মতো ভোট না দেওয়ার ক্ষোভ আর প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারে সেই প্রস্তুতি মাথায় রেখে পুরো কমিশনকে নিয়ে দেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে বলেও মাইটিভিকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন নবাগত প্রধান নির্বাচন কমিশনার। সাক্ষাৎকার নিয়েছেন আবু সাইদ অপু। তিনি 14তম প্রধান নির্বাচন কমিশনার। আমরা তার কাছে জানতে চাইব যে তাকে নিযুক্ত করার পর দেশের মানুষ কিন্তু মুখিয়ে আছে তার দিকে। যেহেতু দীর্ঘদিন থেকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ছিল সবার, সেই প্রত্যাশার জায়গা থেকে উনি দায়িত্ব পাওয়ার পরে তার মধ্যে যে প্রতিক্রিয়া ভাবনাটা আসলে কি হয়েছিল সেই বিষয়টি আমরা এখন জানতে চাই আপনার কাছে। স্যার, আপনার কাছে জানতে চাই আমরা, আপনি দায়িত্ব পাওয়ার পরেই আসলে আপনার কাছে কি মনে হয়েছে, দেশের মানুষের জন্য কি করতে ইচ্ছা আপনার? দেখেন, আমি তো সরকারি চাকরি থেকে অবসর নিয়েছি অনেক আগে। এই দায়িত্বটা যখন আমার উপর আসলো, আমি কিন্তু চেয়ে নেই যে কোনো আবেদন করে দরখাস্ত করে এটার দায়িত্বটা নিই। নানাভাবে একটা প্রসেসের মধ্যে আমার কাছে দায়িত্বটা এসছে। আমি এটাকে একটা অপরচুনিটি হিসাবে দেখি যে দেশকে সেবা দেওয়ার জন্যে মানুষের যে প্রত্যাশা, মানুষের যে বঞ্চনার ইতিহাস রয়েছে বিশেষ করে ইলেকশন নিয়ে, তো সেখানে আমি একটু অবদান রাখতে চাই। বিশেষ করে দেখেন 14 আপনি বললেন 14, 18 এবং 24-এর যে নির্বাচন, ওটা তো আমরা নির্বাচনের নামে প্রহসন দেখেছি। তো আমার একদম কমিটমেন্ট হচ্ছে আমি যেটা সর্বোচ্চভাবে চেষ্টা করবো, যেটা সব কিছু দিয়ে সর্বশক্তি দিয়ে যেটা চেষ্টা করব মানুষের প্রত্যাশা পূরণে। প্রত্যাশাটা কি? একটা অবাধ, সুষ্ঠু এবং নির্ভরযোগ্য গ্রহণযোগ্য একটা নির্বাচন আমি জাতিকে উপহার দেওয়ার জন্য আমি কমিটেড, এবং এটাকে সবাইকে সঙ্গে নিয়ে, সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে আমি এই কাজটা করতে চাই। আর এখনকার প্রেক্ষাপটটা একটু ভিন্ন, একটু আলাদাই, যে কারণে 15 বছর ধরে এই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এই আমাদের দেশের লোকজন সংগ্রাম করছে, আন্দোলন করছে, অনেক লোক প্রাণ দিয়েছে, অনেক লোক খুন হয়েছে, অনেক লোক গুম হয়েছে কিন্তু এই ইলেকশনের জন্য। মৌলিক দাবি এটা। তারপরে তো জুলাই আগস্টে তো আপনারা দেখলেনই 1,500 লোক প্রাণ দিয়েছে, প্রায় 25-26,000 লোক পঙ্গু হয়েছে। ওদের নানাবিধ দাবির মধ্যে সবচাইতে বড় দাবি হলো যে আমরা ভোট দিতে চাই। আমাদের ইয়াঙ্গার জেনারেশন ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। 14 সালে যাদের বয়স ছিল 18 বছর, তারা এখন 28 বছর বয়স হয়ে গেছে, ভোট দিতে পারে নাই। সুতরাং আমি এটাকে একটা অপরচুনিটি হিসাবে নিয়েছি আমি এখানে অবদান রাখার জন্য, এবং আমি ইনশাল্লাহ সবার সহযোগিতা নিয়ে এরকম একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ও জাতিকে উপহার দিতে পারবো, এই বিশ্বাস আমার আছে এবং সেই চেষ্টাই আমি করব। তো এই নির্বাচন উপহার করতে গেলে অনেকে বলছে যে ইভিএম পদ্ধতির ব্যবহারটাকে আসলে নেওয়া যায় কিনা, বা আপনার যে ভোটাধিকার বা বিভিন্ন মানুষের চাওয়া পাওয়া আছে, যেমন প্রার্থীদের আপনার যোগ্যতার বিষয় রয়েছে, তারপরে সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয় আছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কিছু বিষয় আপনাদের ওয়েবসাইটে এসে হিট করেছে। তো সব কিছু মিলে এই বিষয়গুলোকে আপনি কি দেখবেন? অবশ্যই। এখন আমার তো ধরুন একটা অ্যাডভান্টেজ হলো, দুটো বড় অ্যাডভান্টেজ আছে আমার এখানে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য। একটা অ্যাডভান্টেজ হচ্ছে সব পলিটিক্যাল পার্টিজ যারা ভোটে অংশ নেবেন, তারা 15 বছর ধরে যুদ্ধ করতেছে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য। তারা কমিটেড টু দ্য নেশন যে আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাদেরকে আমি সাথে পাবো। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি এবং দ্বিকক্ষ পার্লামেন্ট বিশিষ্ট যেটা, সেটি বিষয়ে কিন্তু অনেকটা সময় অনেক জনগণ আবেদন জানিয়েছে আপনাদের ওয়েবসাইটে নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে কি আপনি কোনো পদক্ষেপ নেবেন? আমার তো এই মুহূর্তে পদক্ষেপ নেওয়ার ব্যাপার না, কারণ অলরেডি কনস্টিটিউশন রিফর্ম কমিশন একটা হয়েছে, তাই না? ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে অত্যন্ত এক্সপেরিয়েন্স, হাইলি এডুকেটেড লোক, ওয়েস্টার্ন কান্ট্রিতে উনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, অত্যন্ত জ্ঞানী লোক, ওনার নেতৃত্বে তো হয়েছে। আরও যারা এক্সপার্ট বিশেষজ্ঞরা আছে। তো সুতরাং কনস্টিটিউশন এই যে রিফর্ম কমিশন যেটা হয়েছে, তারাই তো আমাদেরকে সাজেশন দিবে, এবং যখন কনস্টিটিউশনে যেটা ইনকর্পোরেট হবে, যে সিস্টেমের কথা বলা হবে, আমরা সেই সিস্টেমে কাজ করব। যদি বলেন যে এক কথায় বলতে চান, এই দেশে তো অতীতে দেখা গেছে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সেটা করতে গেলে আমাদেরকে অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হবে, যেটা আপনি এখন দেখছেন চ্যালেঞ্জ। এর বাইরেও অনেক চ্যালেঞ্জ হয়তো দেখবেন ভবিষ্যতে আসবে, এবং আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করে অভ্যস্ত, তো চ্যালেঞ্জ মোকাবেলা করার অভিজ্ঞতা এবং সাহস আমার আছে।
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে গিয়ে যা যা করণীয় দরকার তার অবস্থান থেকে তিনি করবেন এবং সেক্ষেত্রে যদি কোনো আইন বা বিধি কোনো প্রণয়ন করতে হয় তাহলে তারা সংশ্লিষ্টদের সাথে কথা বলে সেই আইনটি প্রণয়ন করবেন এবং সেই প্রত্যাশা রেখেই তিনি বারবার বলছেন যে তার মূল একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে একটি নির্বাচন দেওয়া যাতে করে মানুষ তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে। বাংলা মোটর থেকে আবু সাদপু, মাই টিভি, ঢাকা। ইসি গঠনে সার্চ কমিটি প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যার মধ্যে আছেন 4 জন নির্বাচন কমিশনার। আগামী রোববার নবনিযুক্ত ইসি সহ 4 নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। ওই দিন দুপুর 1:30টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নবনিযুক্ত 4 কমিশনারকে শপথ পাঠ করবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার সিএসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া আরেকটি প্রজ্ঞাপনে 4 নির্বাচন কমিশনারকে নিয়োগের বিষয়টি জানানো হয়। ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যেসব অপরাধ করেছে সেগুলোর বিচার শেষে দলটি নির্বাচন করতে দেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া এবং সেখান থেকে কথা বলা বাংলাদেশে সমস্যার সৃষ্টি করছে বলে অভিযোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সম্প্রতি মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচনে স্বাগত জানানো হবে। অন্যরা নির্বাচনে অংশ নিতে যতটা স্বাধীন আওয়ামী লীগও ততটা স্বাধীন জানিয়ে তাদের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে লড়াই করার কথাও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চলে যাওয়া এবং সেখান থেকে তার কথা বলার বিষয়টি নিয়ে নিজের অভিমত জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনাকে শুধু ভারত আশ্রয়ই দেয়নি, সবচেয়ে খারাপ বিষয় হলো তিনি সেখান থেকে কথা বলছেন, যা আমাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদের সম্পর্কের দ্বন্দ্বের বিষয়টিও উঠে এসেছে টাইম ম্যাগাজিনের এই সাক্ষাৎকারে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বাস করেন, ট্রাম্পের সাথে তার কাজ করার ক্ষেত্রে সহাবস্থান তৈরি করতে পারবেন তিনি। নির্বাচনের আগে সংস্কারের বিষয়টি অন্য যে কোনো কিছুর চেয়ে যে গুরুত্বপূর্ণ সেটি পুনর্ব্যক্ত করেছেন ডক্টর ইউনূস। তবে এই সংস্কারের জন্য মানুষের জীবনমান উন্নয়ন করা দরকার বলেও মনে করেন অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক ঐতিহ্যের উল্লেখ করে তিনি বলেন, বৃহত্তর জনগোষ্ঠীর সাথে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সহ অবস্থানের ফলে বাংলাদেশ অসাম্প্রদায়িক সংস্কৃতির লীলাভূমিতে পরিণত হয়েছে। শুক্রবার ওয়ান গালা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূলে এর অনুসারীদেরও প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনো শেষ হয়নি, এদের উপড়ে ফেলতে হবে। ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাদের প্রতিহত করতে হবে। এ সময় হতাশ না হয়ে লক্ষ্য স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হলেও কিন্তু সংগ্রাম শেষ হয়ে যায় না, তার এলিমেন্টসগুলো বজায় থাকে, যেটাকে উচ্ছেদ করতে হয়। আপনাদের এই সংগ্রামে যারা ছিল তারা বন্ধু, অন্যরা চলে যাবে। আপনাদের এই বন্ধুত্ব ধরে রাখবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসতে পারে, সেটা প্রতিহত করবেন।
যশোরে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিত নাগরিক ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেনানিবাসে বাড়ি নিয়ে প্রতিরক্ষা বাহিনীকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলা। তিনি বলেন, মামলা নিষ্পত্তি হওয়ার আগে মইনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। তার সেই স্মৃতি বিজড়িত জায়গাটি নিয়ে এমন কিছু পদক্ষেপ নিন যাতে তিনি তার ক্ষত সরিয়ে নিতে পারেন। শুক্রবার প্রচার দলের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মোয়াজ্জেম হোসেন আলা। আমাদের প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্য করে বেগম খালেদা জিয়াকে যখন তার মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল এক কাপড়ে এবং জোর করে, এবং আদালতে মামলা বিচার চলাকালীন অবস্থায় মামলা নিষ্পত্তির আগেই তার সেই স্মৃতির জায়গাটুকুতে এই সরকারের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে তিনি আবার তার সেই হৃদয়ের ক্ষতটাকে সারিয়ে উঠতে পারেন এবং দেশবাসীও মনে করে যে না, বেগম খালেদা জিয়ার উপর যে অন্যায় অবিচার হয়েছে সেটার অন্তত কিছুটা প্রতিকার হয়েছে। আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসিত করা যাবে না। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ প্রশ্নে বিন্দু মাত্র ছাড় নয় বলে জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে চট্টগ্রাম নগরী লালদিঘি ময়দানে গণপরিষদ অধিকার পরিষদ চট্টগ্রাম জেলার সমাবেশে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, কোন রাজনৈতিক দলের ডাকে ছাত্র জনতা অভ্যুত্থানে অংশ নেয়নি। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বাচনের গুলির প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল। নির্বাচন কমিশন, জনপ্রশাসন সহ বিভিন্ন বিষয় সংস্কার প্রয়োজন। সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হতে দেয়া হবে না। অন্তর্বর্তী সরকারের প্রতি সব দলের সমর্থন আছে, তবে আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের পদক্ষেপ নিতে চায় তারাও ফ্যাসিবাদের দোষর। যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়, প্রয়োজনে আরো একটি বিপ্লব হবে। না হতে অনুরোধ করব, 53 বছরের রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ এবং অকার্যকর হয়েছে বিদায় এই জুলাই বিপ্লবে ছাত্র জনতা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য জীবন দিয়েছে। অদম্য সাহসিকতা নিয়ে একটি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, স্যাক্রিফাইস করেছে, যার ফলে আজকে এই পরিবর্তিত বাংলাদেশ আমরা পেয়েছি। রাজধানীর জুরাইন রেল ক্রসিং থেকে ব্যাটারি চালিত রিকশা চালকেরা সরে যাওয়ার পর আজ শুক্রবার বেলা 3টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে বেলা 11টার দিকে রিকশা চালকেরা ব্যাটারি চালিত রিকশা সড়কে চলতে দেওয়ার দাবিতে রেল লাইন অবরোধ করেন। এ সময় তারা রেল লাইনের প্রতিবন্ধক নামিয়ে দেন, এতে আশেপাশে সড়কগুলো যানজটের সৃষ্টি হয়। বেলা 1টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে সরে যাওয়ার অনুরোধ করে, তবে রিকশা চালকের রেল লাইন বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে রিকশা চালক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এরপর পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষ শুরু হয়। পুলিশে কাঁদানো গ্যাসের শেল ছুড়ে লাঠিপেটা করে চালকদের ছত্রভঙ্গ করে দেয়। পর রেল লাইনের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রেল চলাচল শুরু হয়। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকা আগামীকাল শনিবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আগামী কয়েকদিনে দেশের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। সকালে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো গেছে। সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, অন্যত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। এ সময় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। স্বস্তি ফিরছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। পুরাতন আলুর দাম আগের মতো থাকলেও নতুন আলুর দাম এখন আকাশচুম্বী। আমদানি করা পেঁয়াজের দাম কেজি প্রতি 10 টাকা কমলেও দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা। শীতের আগমনে সবজির দাম আশানুরূপ কমেনি বলে অভিযোগ ক্রেতাদের। তবে সপ্তাহে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম বেড়েছে, যা পরিস্থিতি জানাচ্ছেন এস এম তানভীর।
দিন দিন যেন আলুর দাম বাড়ছেই। বন্যায় ফলনের দেরি হওয়া এবং হিমাগারে আলুর দাম বেশি হওয়ায় দাম কমছে না বলে জানালেন বিক্রেতারা। নতুন আলু 140 টাকা এবং পুরাতন আলু 70 থেকে 80 টাকায় বিক্রয় হচ্ছে। পাশাপাশি বাড়তি দামে বিক্রয় হচ্ছে পেঁয়াজ। আলু একটু রেট বেশি আর কি, গত সপ্তাহে 70 টাকা ছিল, আজকে আবার 80 টাকা। নতুন আলু 140। আপনার পেঁয়াজ হলো 130 টাকা ভাইয়া, এটা হলো দেশি পাবনাটা, আর আমি ইন্ডিয়ানটা হলো 110 টাকা। এ সপ্তাহে খোলা সয়াবিন তেল ও পাম অয়েলের দাম লিটারে 10 থেকে 15 টাকা বেড়েছে। তবে বোতলজাত তেলের দাম অপরিবর্তিত থাকলেও সরবরাহ কম বলে জানালেন বিক্রেতারা। কিছুটা কমেছে সব ধরনের মাছের দাম। সোনালী মুরগির দাম 10 থেকে 20 টাকা বাড়লেও আগের দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। চিংড়ির দামটা এই সপ্তাহে একটু কমছে, মোটামুটি সব মাছই আর কি আগে থেকে একটু কমার চিন্তা ভাবনা আছে আর কি। সোনালী বিক্রি হচ্ছে 330-20, আর হলো ব্রয়লার 190 টাকা বিক্রি হচ্ছে। বর্তমানে আমাদের যে সয়াবিন তেল, আমরা যদি 5 কার্টন তেল আছে, আমাদের 1 কার্টন দেয়, তেলের সরবরাহ নাই। শীতের আগমনে সবজির দাম কমার কথা থাকলেও তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি বলে আক্ষেপ ঝাড়লেন ক্রেতারা। সারা বছরই দেখা যায় যে বিভিন্ন একটা ইস্যু আছে। ওই যে মনে করেন যে বন্যার পানিতে সব ভেসে যায়, আবার রোদের তাপে সব পুড়ে যায়, তো আমরা মানে একটা অস্থির অবস্থার মধ্যে আছে। সবজির সিজন কিন্তু কোনো দাম কমে নাই, সব জিনিসের দাম বাড়তেই। এখন আলু হয়ে গেছে বিএপি খাদ্য। শসা নিলাম আর একটু বেগুন নিলাম, আর নেওয়ার ক্ষমতা নাই, এত দাম। আপনাদের ক্যামেরা দেখে ওনারা বলছে কমছে, আমাদের তো যখন আমরা কিনতে আসি তখন তার বলে না যে কমছে। মোটা চালের দাম কিছুটা কমলেও অপরিবর্তিত রয়েছে চিকন চাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এখন চিকন চালের দাম ঠিক আছে, এই বাড়তি অবস্থায় আছে, কিন্তু মোটা চালের দাম কমছে। এস.এম. তানবীর, মাই টিভি, ঢাকা। জীবিত স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনা সহ 130 জনকে আসামি করে হত্যা মামলার করা বাদীকে আটক করেছে পুলিশ। চাকরি প্রলোভন পড়ে এমন কাণ্ড ঘটেছেন বলে দাবি করেছেন কুলসুম বেগম। আদালতের নির্দেশনা অনুযায়ী বিষয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বামী আল আমিন নিহত হয়েছে দাবি করে 24 অক্টোবর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কুলসুম বেগম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনকে আসামি করে করা মামলা নথিভুক্ত হওয়ার 5 দিন পর আল আমিন দাবি করেন তার স্ত্রী ভুল তথ্য দিয়ে মামলা করেছেন। ঘটনা প্রমাণিত হওয়ার পরই বাদীর সন্ধানে অভিযানে নামে পুলিশ। বৃহস্পতিবার কক্সবাজার থেকে কুলসুম বেগম সহ 4 জনকে আটক করা হয়। চাকরির প্রলোভনে অপর 2 জনের পরামর্শে এমন কাণ্ড ঘটিয়েছেন দাবি করেছেন কুলসুম। 5 আগস্টে মারা গেলে দরগা কবরস্থানে দাফন হয়েছে, এটা আবার চিকিৎসা হয়েছে নারী শিশুতে, এই কাগজ দিয়ে মামলা করছে আমি শুনছি। না আমি তো জানি না কিছু মামলা কাহাতে কয়টা কি আসামি কাজ হয়। তোমার তো একটা মামলার বাদী হইতে হবে, এখানে একজন মারা গেছে, তার কেউ নাই, তার বউ বলতে হবে যে তুমি তার বউ, আমরা মামলা করে ফেলছি, এখন তোমার এটা বাদী হইতেই হবে, না হলে তোমার ফাঁসি হয়ে যাবে। রুহুলের ছেলের সমন্বয়ক সে যে আমাদের কাছে আসে এবং আমাদের এক মাধ্যমে প্রায় 27 থেকে 28 লক্ষ টাকা আমরা ওকে পেমেন্ট করি। যা এই টাকাটা কুলসুমকে চিনি না, কিন্তু কুলসুম কখন দেখিও নাই, কিন্তু রুহুল এই টাকাটা আমাদের কাছ থেকে নিয়েছে। মিথ্যা মামলা দায়েরের অভিযোগে কুলসুম সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে বাদীকে জবানবন্দি দিতে আদালতে পাঠানো হবে। বাকি 2 জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আদালতের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়, এখন তাকে বিজ্ঞ আদালতে জন্য প্রেরণ করা হইবে। রুহুল এবং আরেকটা লোক আছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে আসছি। তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।